বৃহস্পতিবার দেশে ফিরছেন ডক্টর ইউনূস। পল্টনে বিএনপির সমাবেশ, বক্তব্য রাখলেন তারেক জিয়া। শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। গভর্নরের পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক। রানিং মেট ওয়ালসকে নিয়ে কামালা হ্যারিসের প্রচার শুরু। যুক্তরাষ্ট্রে 5.3 মাত্রার ভূমিকম্প এবং বাড়ি পড়ল মাশরাফির, ভারতে প্রচার লিটন দাসের বাড়ি বলে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নওরি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন। আজ বুধবার একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর 2:10 দেশে ফিরবেন এই নোবেলজয়ী। ঢাকায় ফিরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেবেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছে বঙ্গভবন প্রেস উইং। প্রেস উইং জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্যদের নাম জানানো হবে। এর আগে 5ই আগস্ট সোমবার দুপুরের পর প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর মধ্য দিয়ে তার টানা 15.5 বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে ঢাকা সহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাবেশ হয়েছে। বুধবার 7ই আগস্ট দুপুর 2:38 নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। সরেজমিনে দেখা যায়, রাজধানীর নয়াপল্টনে মাথায় জাতীয় পতাকা বেঁধে হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয় পুরো নয়াপল্টন। সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3:40 দিকে অনলাইনে যুক্ত হন তিনি। এছাড়া চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান। এই ঘটনার পরই জানা গেল, শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। সংবাদ মাধ্যমটি জানায়, সোমবার ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। হাসিনার ইচ্ছে ছিল তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেবেন। তবে একটি সূত্র জানিয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য। শেখ হাসিনা দেশ ত্যাগ করার সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। তবে রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। একটি সূত্র জানিয়েছে, রেহানা অল্প সময়ের মধ্যেই যুক্তরাজ্যে যাবেন। তবে তার সঙ্গে হাসিনাও যাবেন কিনা সেটি নিশ্চিত নয়। শেখ হাসিনা সোমবার ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে আশ্বস্ত করা হয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এ সময় হাসিনা আরও জানান, ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। খুবই অল্প সময়ের নোটিসে অল্প সময় অবস্থানের জন্য হাসিনা ভারতে আসার অনুমতি চান। তিনি আরও জানান, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছেন। বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
সদ্য পদত্যাগ করা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই আছেন। তিনি ভারত থেকে অন্য কোথাও যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ডয়চে ভেলেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান জয়। জয় জানান তার মা ভালো আছেন, বোনও ভারতে মায়ের সঙ্গেই আছেন। জয় বলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। সজীব ওয়াজেদ জয় জানান শেখ হাসিনার বর্তমানে আর রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। জয় বলেন 3বারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, 3বারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরেই আছি। আমরা এখানে সেটেলড, আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। শেখ হাসিনা দিল্লিতে আছেন জানিয়ে জয় বলেন শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শেখ হাসিনা ভালো আছেন, আমার বোন ওনার কাছে আছেন। আমার বোন তো দিল্লিতে থাকেন, তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ। জয় বলেন শেখ হাসিনা খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছে, যে দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosno, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ সংবাদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ এবং তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তারা। বুধবার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় গভর্নর আব্দুর রউফ তালুকদারকে দেশের ব্যাংক খাতে লুটের অন্যতম সহযোগী অভিহিত করে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সরেজমিনে দেখা যায় সকাল থেকেই বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং 2 জন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে
বাধ্য করেন। প্রত্যক্ষদর্শীরা জানান 4 ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন। এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন। ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না। বাংলাদেশ ব্যাংকে যে 4 ডিজি পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে তারা হলেন কাজী সাইদুর রহমান, হাবিবুর রহমান, নুরুন নাহার এবং মাসুদ বিশ্বাস। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা কোনো ব্যানার বহন করছিলেন না। 2 শতাধিক কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা থাকলে এই খাতে সুশাসন ফিরবে না। বিক্ষোভকারীরা প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষে ঢুকে পড়েন এবং তাকে পদত্যাগের চাপ দেন। এ সময় কাজী সাইদুর রহমান একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং স্বাক্ষর করেন। এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। নিজের নির্বাচনী প্রচার আগেই শুরু করেছেন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস। এবার রানিং মেট টিম ওয়ালসকে নিয়ে শুরু করলেন প্রচার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারণার শুরুতেই ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রানিং মেট টিম ওয়ালস। গতকাল মঙ্গলবার কামালার রানিং মেট হিসেবে মনোনয়ন পান টিম ওয়ালস। এর কয়েক ঘন্টা পরই পেনসিলভেনিয়ার এক সমাবেশে কামালার সঙ্গে মঞ্চে ওঠেন ওয়ালস। তিনি বলেন, প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্পের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তিনি মোটেও দেশের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলেন না। হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে ওয়ালস বলেন, ট্রাম্প পৃথিবীকে অন্যভাবে দেখেন। তার পৃথিবী শুধু তাকে নিয়েই। তিনি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে তার মূল কাজ কি সেটাই জানেন না। মিনেসোটার এই গভর্নর ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনি নিজ হাতে আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করেছেন। তার সময় দেশে শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। তিনি জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন। 2 দিন আগেও সর্বসাধারণের কাছে খুব একটা পরিচিত ছিলেন না টিম ওয়ালস। তাই নির্বাচনী সমাবেশে গিয়ে প্রথমেই নিজের গল্প শোনাচ্ছেন তিনি। ওয়ালস বলেন, তিনি একসময় সামরিক বাহিনীতে কাজ করেছেন। একজন স্কুল শিক্ষক হিসেবেও রয়েছে তার অভিজ্ঞতা। এছাড়া তার রাজনৈতিক জীবন সম্পর্কেও কথা বলেন ওয়ালস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের কাছে 5.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ভূমিকম্প লস অ্যাঞ্জেলস সহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সব এলাকায় অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, তাদের 100টি ফায়ার সার্ভিস স্টেশন স্থল, আকাশ ও সমুদ্র পথে কৌশলগত জরিপ পরিচালনা করবে। 470 বর্গ মাইলের শহর লস অ্যাঞ্জেলসের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। এই কাজ করতে তাদের 1 ঘন্টার মতো সময় লাগবে। এর আগে গত 29 জুলাই লস অ্যাঞ্জেলস অঞ্চলে 4.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়ার বারস্টোর এলাকায়। ওই ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। দর্শক, মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father.
I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। শেখ হাসিনার জীবনে এমন ঘোরতর দুঃসময় আসবে তা 1 বছর আগেই বলেছিলেন ভারতের এক জ্যোতিষী। তার করা সেই পুরনো ভবিষ্যৎবাণী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জ্যোতিষী প্রশান্ত কিনি গত বছর বলেছিলেন 2024 সালের মে, জুন, জুলাই ও অগস্ট মাসে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এ সময় তার উপর হত্যা চেষ্টা হতে পারে। নজিরবিহীন গণ আন্দোলনের মুখে গত 5ই অগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা পুরনো পোস্ট আবারও নতুন করে শেয়ার করেছেন প্রশান্ত কিনি। 2023 সালের ডিসেম্বরে করা ওই এক্স পোস্টে প্রশান্ত লিখেছিলেন, শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যৎবাণী হলো 2024 সালের মে, জুন, জুলাই ও অগস্টে তাকে সতর্ক থাকতে হবে, তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে। পোস্টটি নতুন করে শেয়ার দিয়ে প্রশান্ত লিখেছেন, শেখ হাসিনা 2024 সালের অগস্টে সমস্যায় পড়বেন তা আমি আগেই বলেছিলাম। পোস্টটি শেয়ার করার পর হাজার হাজার কমেন্ট পড়েছে সেখানে। মন্তব্য করেছেন বহু মানুষ। অনেকেই প্রশান্তর কাছে নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকেই লিখেছেন, আপনার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ঈর্ষণীয়। দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। শতদল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের 15 বছর পূর্তি উদযাপন হয়ে গেল গত 4 আগস্ট রবিবার কুইন্স প্যালেস, নিউ ইয়র্কে। শিখর থেকে শিখরের শিরোনামে এই অনুষ্ঠানের প্রথমে বাংলাদেশের ও আমেরিকার জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বাংলাদেশের সমসাময়িক ঘটনায় নিহতদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবির কিরণ। তার স্বাগত বক্তব্যের পরে মূল্যবান বক্তব্য রাখেন চেয়ারম্যান ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, প্রধান অতিথির প্রতিনিধি বাংলাদেশ কনসুলেট অফিসের ফার্স্ট সেক্রেটারি প্রসূন চক্রবর্তী, বিশেষ অতিথি বেদারুল ইসলাম বাবলা, গোলাম ফারুক ভুইয়া, এবিএম সালিউদ্দিন, ডক্টর ফারুক আজম, ডক্টর ফাতেমা আহমেদ, এসএম লতিফুর রেজা তুষার। তারা সবাই শতদলের মঙ্গল কামনা করেন এবং সাথে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হন। বিশেষ করে অনুষ্ঠানের চেয়ারম্যান ডক্টর জিয়াউদ্দিন আহমেদ তার বক্তব্যে প্রবাসী শুদ্ধ সংস্কৃতি চর্চায় নিরন্তর কাজ করে যাওয়ার জন্য শতদলকে বিশেষ প্রশংসা করেন। শতদল নিয়ে বিস্তারিত পড়ে শোনান সাবরিনা কবির ছন্দা। অনুষ্ঠানের অতিথি শিল্পী বাংলাদেশ থেকে আগত নজরুল ও আধুনিক গানের শিল্পী জান্নাতে রহমান তিথি, বর্তমানে প্রবাসের জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নি, কানাডা থেকে আগত রেহানা রহমান, ক্যালিফোর্নিয়া থেকে আগত আরজিন কামাল সবাইকে সঙ্গীতের মূর্ছনায় বিমোহিত করেন। বিশেষ করে কবিতা ও গানে কবির কিরণ, জান্নাতে রহমান তিথির পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। আরও সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি, শাহ মাহবুব, হাসান মাহমুদ, প্লামি দাস গোপ, রোজি আজাদ, ফুলু রায় চৌধুরী, রওশনারা কাজল। বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্য ও আবৃত্তি দিয়ে সাজানো অনুষ্ঠান আমার পরিচয় দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। সৌম্য সালেক, এসকে জাহিদ, জান্নাতুল ফেরদৌস লোটাস এই পর্বে আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। আবৃত্তি অনুষ্ঠান বাঁশরীতে অংশগ্রহণ করেন দিলারা নাহার বাবু, হাসান আমজাদ খান, ডক্টর ফারুক আজম, ছন্দা বিনতে সুলতান ও কবির কিরণ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দিলারা নাহার বাবু ও সাবরিন কবির ছন্দা।
মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন মিলেনিয়াম টিভি ও বিধান পাল। পরিশেষে শতদলের সভাপতি কবির কিরণ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। এমন যদি হতো বকুল ফুল সহ বেশ কিছু শ্রোতাপ্রিয় গানের গায়ক রাহুল আনন্দ সোমবার শিল্পীর বাড়ি এবং সেখানে থাকা শতাধিক যন্ত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। এটি শুধু গায়কের বসত বাড়ি ছিল না, ব্যান্ডের অনেক গান লেখা থেকে সুর হয়েছে এই বাড়িতেই। গানের অফিসিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হতো বাড়িটি। দলের সবার দলগত সঙ্গীত চর্চা থেকে শুরু করে সব স্টুডিও ওয়ার্ক, রেকর্ডিং, মিক্সিং, এডিটিং হতো এখানেই। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সবসময় সক্রিয় দেখা গেছে রাহুল ও তার দলকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়েও নিজের দলের সদস্যদের নিয়ে রাজধানীর রবীন্দ্র সরোবরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে ছাত্র জনতার বিজয়ের পর সহিংসতা থেকে রক্ষা পেলেন না তিনিও। এরপর তছনছ করা হয়েছে তার বাড়ি। দলনেতা ও ভোকাল রাহুল আনন্দের বাড়িতে হামলার বিষয়ে বিবৃতি দিয়েছে জলের গান। বিবৃতির সঙ্গে যুক্ত করা হয়েছে একটি গান। এই বাড়িতে রেকর্ড করা শেষ গান। শেখ হাসিনার পদত্যাগের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সড়কেই থাকতেন জলের গানের অন্যতম এই সদস্য। জলের গানের মূল ভোকালিস্ট রাহুল আনন্দ এক গণমাধ্যমে জানান, কিছু ছেলে পেলে এসে তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলল। প্রতিবাদ করে গায়ক তাদের বলেন, তিনি তো দেশের মানুষের জন্য গান করেন, বৈষম্য বিরোধী আন্দোলনেরও সমর্থক ছিলেন, তবুও তার বাড়িতে কেন হামলা করছে? রাহুলের কথা শুনেই চটে যায় দুর্বৃত্তরা। গায়কদের দ্রুত বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য হুমকি দেয়। পরে গায়ক বের হয়ে আসলেই শুরু হয় বাড়িটিতে আগুন দেওয়া এবং ব্যাপক লুটপাট। ঘর থেকে লেপ তোশকও নিয়ে যেতে দেখা যায়। এসিও খুলে নিয়ে যায় লুটপাটকারীরা। এক কাপড়ে রাহুল, তার স্ত্রী ও সন্তানকে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। সুচিত্রা সেন নামই যেন দুরন্ত এক জাদু। এই জাদুকাঠির ছোঁয়া পেলেন দর্শনা বণিক। সিনেমার পর্দায় এবার তাকে দেখা যাবে মহানায়িকার ভূমিকায়। তাতেই উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সুচিত্রা সেনের লুকে দর্শনার একটি ছবিও প্রকাশ্যে এসেছে।
কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালনায় তৈরি জমালয়ে জীবন্ত ভানু সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাকে। রূপালী পর্দার অবিস্মরণীয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি এই ছবি। মলাট রোলে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিনেমায় ৭৫ সিনেমার জনপ্রিয় দৃশ্য আবারও দেখানো হয়েছে। মাসিমা মালপো খামু বাংলা সিনেমার দর্শকদের কাছে এই সংলাপের জাদু আজও অমলিন। এই দৃশ্য দিয়েই শুরু হয়েছে জমালয়ে জীবন্ত ভানু সিনেমার প্রথম দৃশ্য। সংবাদ মাধ্যমকে দর্শনা জানান, ফেব্রুয়ারি মাসে তিনি দার্জিলিংয়ে ছিলেন। তখনই পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ফোন আসে। তিনি সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেন দর্শনাকে। সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় দর্শনা যেন নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারছিলেন না। সবটা শোনার পর আর না করার অবকাশই ছিল না। কলকাতায় ফিরেই আবারও ৭৫ দেখে ফেলেন অভিনেত্রী। তবে সুচিত্রা সেনের মুখের সঙ্গে তার মুখের মিল নেই, তা নিয়ে একটু হলেও চিন্তা ছিল দর্শনার। আর তারই মুশকিল আসান করেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। শিফন শাড়ি, খোলা চুল, মাথায় লেসের ফিতে দিয়ে দর্শনাকে তিনি গড়ে তোলেন সুচিত্রা সেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই গত দুদিনে দেশজুড়ে আওয়ামী লীগ সমর্থিত অনেক মন্ত্রী, এমপি ও নেতাদের বাড়িতে হামলা হয়েছে। মাশরাফি বিন মুর্তজাও এর শিকার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফির বাড়ি পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। কিন্তু ভারতে একটি মহল সেটিকে প্রচার করেছে জাতীয় দলেরই আরেক ক্রিকেটার লিটন দাসের বাড়ি পোড়ানোর ঘটনা বলে। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম অবশ্য ফ্যাক্ট চেক করে পরে আসল ঘটনা তুলে ধরেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনও ফ্যাক্ট চেক করে আসল তথ্য তুলে ধরেছে। নিজেদের হিন্দু ও হিন্দুত্ববাদ নিয়ে কাজ করা যোদ্ধা জানিয়ে হিন্দুত্ব নাইটস নামে একটি এক্স সাবেক টুইটার পেজ মাশরাফির বাড়ি পোড়ার দৃশ্যের একটি ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে দিয়ে লিখেছে, বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ৫ই আগস্ট দেওয়া সেই পোস্টের ভিউ এখন পর্যন্ত হয়েছে ১৬ লাখেরও বেশি। এই পেজ থেকে গত দুদিনে বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ বলে অনেক ছবি ও ভিডিওই ছড়ানো হচ্ছে। সুনন্দা রয় নামে আরেকটি এক্স পেজ থেকে একই ছবির কোলাজ প্রচার করে লেখা হয়েছে, ইনি লিটন দাস, বাংলাদেশের ক্রিকেটার। বাংলাদেশে তিনি জাতীয় নায়ক। তার বাড়ি ইসলামপন্থীরা পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে একজন এলিট শ্রেণীর হিন্দুর এই অবস্থা, তাহলে সাধারণ হিন্দুদের কি অবস্থা ভাবুন। অনুরাগ রাজ নামে এক এক্স অ্যাকাউন্টের একটি পোস্টকে ব্যবহার করা হয়েছে দি ইকোনমিক টাইমসের প্রতিবেদনে, যেখানে মাশরাফির বাড়ি পোড়ানোর ভিডিও এবং এই সম্পর্কিত খবরের স্ক্রিনশট দিয়ে লেখা, এই লোকগুলো কারা যারা লিটন দাসের বাড়ি পোড়ানো হচ্ছে বলে খবর ছড়াচ্ছে? ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। এটা নড়াইল ২ আসনের এমপি মাশরাফি মুর্তজার বাড়ি। তিনিও সাবেক বাংলাদেশি ক্রিকেটার। পোস্টের এর পরের অংশে লেখা, এই হিন্দু মুসলিম রাজনীতি বন্ধ করুন। তবে আমরা এটাও অস্বীকার করতে পারি না যে বাংলাদেশে অনেক প্রাণ ঝরছে, অনেক সম্পদ নষ্ট হচ্ছে। এই সহিংসতা বন্ধ করুন। স্পেনে মেসির হামলার নতুন খবর দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মায়োর্কা। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বাড়ি ইবিজা ম্যানশনে হামলা চালানো হয়েছে। মূলত পরিবেশ বিষয়ক আন্দোলনকারীরা মেসির স্পেনে থাকা ১১ মিলিয়ন ইউরো সমমূল্যের বাড়িটিতে হামলা চালায়। তাদের অভিযোগ, মেসির বাড়িটি পরিবেশ দূষণের সহায়তা করছে। মায়োর্কা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, পরিবেশ বিষয়ক সংগঠন ফিউচারো ভেজেতালের সদস্যরা জলবায়ু সংকটের জন্য ধনীদের দায়ী করেন। তারা মঙ্গলবার মেসির ইবিজা ম্যানশনের সামনের অংশে হামলা চালান। বাড়ির দেয়ালে লাল কালো রং দিয়ে প্রতিবাদী স্লোগানও লিখেছেন তারা। এই আন্দোলনকে অহিংস উল্লেখ করে জলবায়ু সংকট বাড়ানোর জন্য সরকারি অসমনীতির নিন্দা জানিয়েছেন তারা। তারা একটি ব্যানার নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। সেই ব্যানারে লেখা ছিল, এই গ্রহকে সহায়তা করুন, ধনীদের প্রতিরোধ করুন ও পুলিশকে সরিয়ে নিন। আন্দোলনকারীদের দাবি, মেসির ইবিজার বাড়িটি তৈরিতে ১১ মিলিয়ন ইউরোরও বেশি খরচ হয়েছে। মেসির বাড়িটির নির্মাণ অবৈধ উপায়ে হয়েছে বলেও অভিযোগ তোলে তারা। এই বাড়িটির কারণে তাপপ্রবাহ বেড়েছে বলে দাবি তাদের। সংগঠনটির অভিযোগ, অবৈধ বাড়িটিকে বৈধ করার জন্য আর্থিক লেনদেনও করা হয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বৃহস্পতিবার দেশে ফিরছেন ডক্টর ইউনূস। পল্টনে বিএনপির সমাবেশ, বক্তব্য রাখলেন তারেক জিয়া।
শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। গভর্নরের পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক। রানিং মেট ওয়ালসকে নিয়ে কামালা হ্যারিসের প্রচার শুরু। যুক্তরাষ্ট্রে 5.3 মাত্রার ভূমিকম্প। এবং বাড়ি পড়ল মাশরাফির, ভারতে প্রচার লিটন দাসের বাড়ি বলে। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।